শোনো ফ্রোজেনের গল্প। ফ্রোজেন অডিবল, খেয়াল রাখে তোমার মনের। সুফিগঞ্জ মেন্টাল হসপিটালের ১৩ নম্বর সেলের লোহার গেটটা অল্প একটু কেঁপে উঠতেই সেলের ভিতর থেকে একটা টিকটিকি ডেকে উঠল। সঙ্গে সঙ্গে চোখের পাতা দুটো এক ঝটকায় খুলে গেল নন্দিনীর। কানটা খাড়া করতেই আবার সেই কু শব্দটা যেন ফিরে ফিরে আসছে, জোরে জোরে, খুব জোরে। মুহূর্তে ওর মাথার ভিতর দিয়ে যেন মনে হলো একটা পোকা চলে যাচ্ছে। এক ঝটকাতে বিছানাতে উঠে নিজের কান মাথা চেপে ধরল। তাও যেন শব্দ আরো তীব্রতার সাথে মাথার মধ্যে বাড়তে থাকে। আর এসবের মধ্যে একটা ফিস ফিসে গলায় কেউ অনর্গল বলে চলে, ক্রমশ এই শব্দ দুটোর জের যেন নন্দিনীর চারপাশে ছড়িয়ে পড়তে থাকে। মাথাটা ঘুরতে ঘুরতে চরম পর্যায়ে পৌঁছতেই নন্দিনীর চোখের সামনেটা প্রথমে হলুদ, তারপর ঝাপসা হয়ে যায়। প্রচন্ড রাগে নিজেই নিজেকে আঁচড়াতে শুরু করে ও। হাত, পা, মুখ, নখের আঁচড়ে নিজেকে রক্তাক্ত করে ফেলে। তারপরেই নন্দিনী লাফিয়ে খাটের পাশের দেয়ালের কাছে যায় এবং সজোরে ওই দেয়ালে নিজের মাথা ক্রমাগত ঠুকতে থাকে। রক্ত ঝরে পড়ে কপাল বেয়ে, গোটা মুখ রক্তে লাল হয়ে যায়। এলো চুলের ফাঁক দিয়ে লাল রক্তমাখা মুখের সাথে লাল চোখ। এক ভয়ঙ্কর পিশাচিনীর মতো দেখায় নন্দিনীকে। মুহূর্তে কিছু একটা দেখে ওর মুখে হাসি ফুটে ওঠে, আর সঙ্গে সঙ্গে নিজের হাতে ফোটানো স্যালাইনের সূচ সমেত ব্যান্ডেজটা এক টানে খুলে আনে। রক্ত ঝরতে শুরু করে হাতের ওই অংশ থেকে। এরপরেই নন্দিনী ওই সূচটা ডান হাতে ধরে বাঁ হাতের কবজির কাছে থাকা শিরাটায় ফুটিয়ে দেয়। একবার, দুবার, তিনবার, চারবার ক্রমাগত বাড়তে থাকে সংখ্যা, আর বাড়তে থাকে হাতে ওটা ফোটাবার গতি। একসময় তারস্বরে চিৎকার করে ওঠে নন্দিনী। ফিনকি দিয়ে রক্ত ছড়িয়ে পড়ে ওই ১৩ নম্বর সেলের স্যাঁতস্যাঁতে ছোপ ছোপ শ্যাওলা ধরা দেয়ালটায়। অনেকক্ষণ ধরেই টেবিলের উপর রাখা ফোনটা বাজছে। ঘুমের ঘোরে বিছানায় শুয়ে থাকা অবস্থাতেই এক হাত বাড়িয়ে ফোন কানে নিয়ে অপূর্ব বলে ওঠে, হ্যালো, কি? কিছু একটা শুনে ধরফড়িয়ে উঠতে গিয়ে টেবিলে রাখা কাঁচের বোতলটা সশব্দে মাটিতে পড়ে। কিন্তু সেদিকে না তাকিয়ে ফোনে বলে ওঠে অপূর্ব, হ্যাঁ হ্যাঁ, আমি আসছি আসছি, হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। এই বলে ফোনটা রেখেও তাড়াতাড়ি করে নামতেই ওর পা পড়ে ভাঙা কোনো বোতলের টুকরোর উপর, আর সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে অপূর্ব, বাপরে, এই কাঁচের টুকরোটা, বাবারে! না না, এখন আর এসব দেখার সময় নেই। এক্ষুনি পৌঁছতে হবে নন্দিনীর কাছে। কেন যে এরকম করে? দ্রুততার সাথে গাড়ির চাবি নিয়ে ঘরের দরজা বন্ধ করে বেরিয়ে যায় ও। গাড়ি চালাতে চালাতে হঠাৎ করেই অপূর্বর মনে পড়ে নন্দিনীর সঙ্গে ওর প্রথম দেখা হওয়া দিনটার কথা। আজকে নন্দিনীর সঙ্গে সেই নন্দিনীর আকাশ পাতাল তফাৎ। সবচেয়ে বড় কথা, ওর মতো শান্ত শিষ্ট একটা মেয়ের এমন রোগ হলো যা ওকে ওর চরিত্র একদম বিপরীত, রাগী, উগ্র একজন মানুষে পরিণত করে দিচ্ছে ক্রমাগত। যে নন্দিনী সামান্য রক্ত দেখলে অস্বস্তি বোধ করত, সেন্সলেস হয়ে যেত, সেই নন্দিনী আজ স্যালাইনের সূঁচটাকে নিজের হাতেই নির্মমভাবে বিঁধিয়ে হাতের শিরা পর্যন্ত কেটে ফেলল। এতটা পরিবর্তনের কথা তো অপূর্ব কল্পনাও করেনি কোনোদিন। হ্যাঁ, ও চেয়েছিল নন্দিনী একটু চটপটে হোক, একটু বলিয়ে কইয়ে স্মার্ট হোক, ওর সাথে অফিস পার্টিগুলোতে গিয়ে ওর কলিগদের বউয়ের সামনে একটু স্মার্টলি নিজেকে রিপ্রেজেন্ট করুক। কিন্তু শত বলার পরেও
নন্দিনী নিজেকে বদলাতে না পারায় অপূর্ব ওর নিজের মনকে মানিয়ে নিয়েছে। তারপর সুফিগঞ্জে ওদের ট্রান্সফার নেওয়া এবং নন্দিনীর বাবার জোড়াজুড়িতে ওদের গ্রামের ভিটেতে থাকতে আসা। আজ নন্দিনীকে দেখলে ওর খারাপ লাগে, এমনটা তো ও চায়নি। মনে মনে ভাবতে ভাবতে হাসপাতালে অপূর্ব আসতেই ডাক্তার ওকে নিজের চেম্বারে নিয়ে যায় এবং জানায়, অপূর্ব, যত দিন যাচ্ছে নন্দিনীর মনে রাগ হিংসা বেড়েই চলেছে। আর ভায়োলেন্ট হয়ে যাওয়ার পর ও অন্য কারোর উপর রাগ দেখাতে না পেরে নিজেকেই নির্মমভাবে আঘাত করছে। ও তখন একটা অন্য নন্দিনী হয়ে উঠছে। ওর এত রাগ কেন? কার ওপর? ডাক্তার বেশ চিন্তার স্বরে বলে, জানি না, কিছু জানাচ্ছেও না, বা হয়তো জানাতে চাইছে না। অপূর্ব সেসব কথা শুনে উৎকণ্ঠিত হয়ে বলে, তবে কি নন্দিনী আর কোনোদিন ঠিক হবে না? তা তো বলিনি, তবে মনের রোগ সারাতে এমনিতেই একটু বেশি সময় লাগে। তার উপর এ বড়ই জটিল মনের রোগ। স্কিজোফ্রেনিয়া? মনে তো সেই রকমই হচ্ছে, বাট ইউ হ্যাভ টু কিপ ইউর পেশেন্স অ্যালাইভ। পেশেন্স তো ধরেই আছি স্যার, গত 3 মাস ধরে যা ঘটছে আমাদের সাথে। আচ্ছা আচ্ছা, আপনার কি মনে হয় কতদিন লাগবে নন্দিনীর সুস্থ হতে? এই প্রশ্নের উত্তর আমি তোমায় তখন দিতে পারবো যখন আমি নিজে জানতে পারবো যে ওর অসুস্থতার কারণটা কি। আর সেটা জানতে হলে আগে আমাকে নন্দিনীর সঙ্গে কথা বলতে হবে তো। আপনি আপনি কথা বলুন প্লিজ, প্লিজ ডাক্তারবাবু, ওকে সুস্থ করাটা খুব দরকার। আমি ওকে এই অবস্থায় আর দেখতে পাচ্ছি না। চেষ্টা তো করছি, কিন্তু ও এত ভায়োলেন্ট হয়ে উঠছে যে আমি ওর সঙ্গে ঠিক করে কথাই বলতে পারছি না। আচ্ছা আচ্ছা অপূর্ব, তুমি কি কিছু আইডিয়া দিতে পারো? আইডিয়া? কিরকম? মানে এসবের সঙ্গে কি ওর প্রি ম্যারেজ লাইফ বা ছোটবেলার কোনো ঘটনা জড়িয়ে আছে? আই মিন এমন কোনো ঘটনা যা ওকে ট্রিগার করছে? অপূর্ব একটু চিন্তা করে বলে, না, সেরকম কোনো ঘটনা আছে বলে তো জানি না, বা হয়তো আছে, আমাকে কখনো কেউ বলেনি, তাই তো? অপূর্ব মনে মনে ভাবে, আমাকে লুকিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কেন? অপূর্বকে চিন্তিত দেখে ডাক্তার নিজের চেয়ার ছেড়ে উঠে সান্ত্বনা দেওয়ার জন্য অপূর্বর পিঠে হাতটা রেখে বলে, দেখো, ডোন্ট মিসজাজ এনিওয়ান। তোমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ, তাই না? আর এই ক্ষেত্রে অতীতের কথা না জানানোটা খুবই নর্মাল। তবে তেমন কোনো অতীত থাকলে আমাদের তা জানতেই হবে, সে নন্দিনী নিজে থেকে বলুক বা অন্যভাবে। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, আপনি বলুন আমি এখন কি করব? ফার্স্ট অফ অল ওর বাবা বা বাড়ির লোকেদের সঙ্গে এ ব্যাপারে কথা বলো। তুমি না পারলে ওনাকে এখানে নিয়ে এসো, আমি কথা বলছি। দেখো, নন্দিনীর মনের জট খুলতে গেলে ওর জীবনের অতীতে কোনো জট আছে কি না সেটা জানাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিছুটা অসহায়ভাবে হতাশার দৃষ্টি নিয়ে ডাক্তারের কথা শোনার পর এক ঝটকায় ও উঠে বেরিয়ে যায় চেম্বার থেকে। হাত পা বাঁধা অবস্থায় সারা শরীরে ক্ষত নিয়ে অঘুরে ঘুমোচ্ছে নন্দিনী, চুল উস্কো খুস্কো, অথচ ওর ঘুমন্ত মুখটা দেখে বোঝার উপায় নেই যে একটু আগে ও এত কাণ্ড ঘটিয়েছে। নন্দিনীর সেলের বাইরে থেকে ওকে দেখতে দেখতে এই কথাগুলোই ভাবছিল অপূর্ব। হঠাৎ করে একটা হাত ওর পিঠে রাখতেই ঘুরে তাকায় ও, দেখে মুখে দাড়ি গোঁফওয়ালা একটা লোক বলে, সিগারেট আছে? না, নেই। অপূর্বর মুখে না শুনে লোকটা একটু বিরক্ত হয়ে বলে ওঠে, মদ, গাঁজা, পাতা, চুল্লু, ডেনলাইট, কাপ সিরাপ, ফেভিকল, টিকটিকি, লেজ, সাপের ছবল, কোনো নেশাই নেই? বেঁচে আছেন কি করে? অপূর্ব একটু অবাকই হয়, মনে মনে বলে, পাগলা নাকি? মুহূর্তে লোকটা এমন করে বলে ওঠে যেন অপূর্বর কথা শুনতে পেয়েছে। অফকোর্স, পাগলা কারণে সুস্থ লোক কোথায় পাবে বাবা? কথাটা শুনে চমকে ওঠে অপূর্ব। এবারও মনে মনে বলে, আমি তো কথাটা মনে মনে বললাম, ও শুনলো কি করে? সঙ্গে সঙ্গে সামনের লোকটা খ্যালখ্যাল করে হেসে বলে, সাটার চেপেই বলেছ চাঁদ, কিন্তু আমি শুনি ফেলেছি। এটা আমার স্পেশাল স্কিল। শুধু মন নয়, কপাল, মাথা, ঘিলু আমি সব পড়তে, শুনতে আর বুঝতে পারি।
আর চুল্লু বাংলার গাঁজা একসঙ্গে পড়লে না, ভগবানের ভবিষ্যৎও দেখতে পাই। অপূর্ব বোঝে এটা নিতান্তই একটা পাগল, নেশা করে করে মাথার ঘিলু শুকিয়ে দিয়ে এখানে ভর্তি হয়েছে। কিন্তু এই ধারণা যে কতটা ভুল সেটা বুঝতে বেশি সময় লাগে না। পাগলটা গম্ভীর স্বরে বলে ওঠে, তোমার জীবনে ক্যাচাল তো সবে শুরু, এখনো অনেক ঝামেলা পড়ো বাকি। তবে তোমার বউ বড় ভালোবাসে তোমাকে, তবে আর একজনেও বাসে। অপূর্ব বিরক্ত হয়ে বলে, আরে যাও তো এখান থেকে। বিয়ে হওয়া ইস্তক, ভালোবাসার বহর দেখেছি অনেক। আর একজন আবার কে ভালোবাসে আমায়? ধর হাবাতে, ভালোবাসা তুই কি বুঝিস রে? হ্যাঁ, তুই বাঁচলে জিত হবে এই বউটার, আর মরলে জিত হবে তার। আর এই দুয়ের চাপে লাইফ হবে তোমার ফুল বিস্তারে। এই বলে খিলখিল করে হাসতে হাসতে পাগলটা চলে যায়। কিন্তু এসব কিছুই অপূর্বর মনে এতটুকু দাগ কাটে না। তখনই পাগলের প্রলাপ ভেবে ও আর একবার নন্দিনীকে দেখে। ও ঘুমোচ্ছে দেখে ওখান থেকে বেরিয়ে যায়। কিন্তু কিছু দূর যেতেই ডাক্তার এসে বলে, কি বলছিল লোকটা? অপূর্ব বাঁকা হাসি হেসে বলে, পাগলের প্রলাপ। ওই লোকটা সুস্থ থাকলে আজ বিশ্ব কাঁপাতো। হাতের রেখা কুষ্টি বিচার না করেই শুধুমাত্র মানুষের মুখ দেখেই ভবিষ্যৎ বলে দেয় ও। কিন্তু আজ নেশা করে করে একেবারে পাগল হয়ে গেছে। এই কথাটা শুনেই অপূর্ব বিস্ফারিত চোখে ডাক্তারের দিকে তাকায়। ওর কানে বাজে পাগলের বলা কথাগুলো। তুই বাঁচলে জিত হবে এই বউটার, আর মরলে জিত হবে তার। আর এই দুয়ের চাপে লাইফ হবে তোমার ফুল বিস্তারে। অপূর্বর মনে যেন হঠাৎ করেই অচেনা ভয় ঢুকে যায়। খিলখিল করেই হাসিটা যেন শুনতে পায়। মুহূর্তেই ও দরদর করে ঘামতে শুরু করে। হঠাৎ করেই একটা ব্যথা অনুভব করে, একটা যন্ত্রণা, ঠিক পায়ের কাছে কেটে যাওয়া জায়গাটায়। একটু আগে অবধি এই ব্যথার অনুভূতি একটুও ছিল না, কিন্তু এখন ক্রমে যেন তীব্রতা বাড়ছে ওটার। অপূর্ব ডাক্তারকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য দ্রুত চলে যেতে চায়, কিন্তু পারে না ওই ব্যথাটার জন্য। যন্ত্রণায় অপূর্বর কুঁচকে যাওয়া মুখটা দেখে ডাক্তার জানতে চায়, কি হলো? এনিথিং রং অপূর্ব? পায়ের যন্ত্রণার থেকেও অপূর্বর তখন বেশি অস্বস্তি হচ্ছিল এই জায়গাটায় থাকতে। তাই ডাক্তারের প্রশ্নের জবাবটুকু ও না দিয়ে বেরিয়ে যায়। বাইরের দিকে যেতে যেতে নিজের মনেই বলে, এরকম কেন লাগছে আমার? যন্ত্রণাটা কিসের? কাটাটার নাকি নাকি পাগলের কথাগুলোর? পরের দিন সকালটা একটু বেলা করেই শুরু হলো অপূর্বর। বাড়িতে কাজের মেয়েটাকে দেখতে না পেয়ে একটু অবাক হলো। টেবিলে চাটাও নেই। বিরক্ত হয়ে বলে ওঠে, বউ নেই দেখেই ফাঁকি দেওয়া শুরু। কিন্তু গেল কোথায়? এই বলে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে টয়লেট থেকে বেরিয়েই চমকে যায় অপূর্ব। দেখে টেবিলের কোণে চায়ের ফ্লাস্ক, বিস্কিটের কৌটো সাজিয়ে রাখা। অপূর্বর মনে যেন একটা সংশয় তৈরি হতে থাকে ক্রমে। টেবিলের ওই দিকটা না দেখেই ইস, মালতীর নামে খারাপ কথা ভাবলাম। কিন্তু টেবিলে তো তখন কিছুই ছিল না। না, ওদিকটা থাকলেও তো চোখে পড়ার কথা, নাকি চোখের ভুল? হ্যাঁ, হয়তো ওগুলো ছিল, খেয়াল করিনি। এসব ভাবতে ভাবতে ও চা ঢেলে বিস্কিট নিয়ে খেতে শুরু করে। অপূর্ব পেশায় ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তাই প্ল্যান্টে কাজ এলেই এদিক ওদিক ট্রান্সফার হতে হয়। তবে ও ডিসাইড করেছে এবার অ্যাপ্রাইজালে প্রমোশনটা পেলেই সেটেল করে যাবে। আর সেটা এখানে হলে মন্দ হয় না। এত সহজে বিনা পয়সায় এত সুন্দর মাথার ছাদ পাওয়া, তাও আবার শ্বশুরের আদি ভিটে বলে কথা। আর জায়গাটাও মন্দ না, তাই এখানেই বাকি জীবনটা কাটাতে পারলে ভালোই হবে। এখানে আসার পর এমনটাই তো ভেবেছিল অপূর্ব। কিন্তু এখন যেন এই বাড়িটাই ওর কাছে সব থেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন তোর এমন মনে হয়, কেন যে শ্বশুরমশাইয়ের কথায় এই বাড়িটায় থাকতে রাজি হলাম? এখানে আসার পর থেকেই যত সব ঝামেলা শুরু।
ওর আবার মনে পড়ে গত রাতের সেই পাগলটার বলা আর একটা কথা। তবে তোমার বউ বড় ভালোবাসে তোমাকে, তবে আর একজনেও বাসে। অপূর্ব এবার নিজের মনেই হেসে ফেলে। আর একজন আবার কে ভালোবাসলো ওকে? স্কুল, কলেজ, অফিস, পার্টি সব জায়গাতে গিয়ে একটা কথা মনে হতো অপূর্বর, ইস, সবার মতো তারও যদি একটা সঙ্গী থাকতো, এমন কেউ যাকে পাগলের মতো ভালোবাসবে অপূর্ব। একটা প্রেম না করতে পারার আক্ষেপ নিয়ে অবশেষে অ্যারেঞ্জ ম্যারেজ হলো নন্দিনীর সাথে। আর তারপর থেকে অপূর্ব, অপূর্ব! ঠিক সেই মুহূর্তে বাড়িতে এন্ট্রি নেন মহিম ভট্টাচার্য, সম্পর্কে নন্দিনীর বাবা, অপূর্বর শ্বশুরমশাই। ওনার আগমনে অপূর্বর ভাবনায় ছেদ পড়ে। মহিমবাবু এসে একেবারে চার্জ করা সুরে অপূর্বর কাছে জানতে চায়, এই তো অপূর্ব, আমার মেয়ে কোথায়? মেন্টাল অ্যাসাইলামে। মেন্টাল মানে পাগলা গারদে? আমার আমার মেয়েটাকে পাগলা গারদে দেবার সাহস তোমার কি করে হয়? একজন মানসিক রোগীকে যেখানে ভর্তি করানোর সেখানেই ভর্তি করিয়েছি। আর নিজের ইচ্ছায় আমি ওকে অ্যাসাইলামে রেখে আসিনি, ডাক্তার বলেছে বলেই। আমার মেয়ে পাগল নয়, এক্ষুনি এক্ষুনি ওকে ওখান থেকে নিয়ে এসো। আমি আপনার কথা শুনতে বাধ্য নই। তাছাড়া আপনার লজ্জা করে না? মেয়ে মানসিক রোগী এই কথাটা গোপন করে ওকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছেন, আর এখন এসে চোখ রাগাচ্ছেন। তোমায় তো বললাম আমার মেয়ে পাগল নয়। এই তাবিজ ওর হাতে বাঁধলেই সব রোগ সেরে যাবে। এই বলে মহিম একটা তাবিজ বের করতেই সেটা দেখে দ্বিগুণ উত্তেজিত হয়ে অপূর্ব বলে ওঠে, তাই নাকি? তা আপনি জানলেন কি করে? তার মানে আমার ধারণাই ঠিক, ওর এই অবস্থা আগেও হয়েছে, আর সেটা আপনি আমার কাছে গোপন করে নিজের পাগল মেয়েটাকে। এই কথা শুনে মহিম যেন আর সহ্য করতে পারে না, চিৎকার করে বলে ওঠে, চুপ করো, চুপ করো! বারবার বারবার আমার মেয়েটাকে পাগল বলো না। ভেঙে পড়া স্বরে মহিম বলে, বিশ্বাস করো, ওর এই অবস্থার জন্য ও দায়ী নয়, আমি 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 নিজে দায়ী। আমার কৃত কর্মের ফল ও পাচ্ছে। অপূর্ব এবার অবাক হয় মহিমের কথা শুনে। সে জানতে চায়, মানে দেখুন দেখুন, আমাকে পুরোটা পরিষ্কার করে বলুন। নন্দিনীর বিষয়ে সবটা জানার অধিকার আমার আছে, তাই তো? ভুল আমারই। আমি আসলে ভাবতেই পারিনি যে এই বাড়িতে ফিরলে নন্দিনীর অবস্থা আবার এতটা খারাপ হবে। ওর এরকম একবার হয়েছিল। ওকে সুস্থ করতেই আমি এই গ্রাম ছেড়ে শহরে চলে যাই। তার মানে? কিন্তু কেন? এসব ঘটার পেছনে কারণ কি? আমার মূর্খতা আর লোভ। আপনার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। নন্দিনী নন্দিনী আমার নিজের মেয়ে নয়। হ্যাঁ? এই কথা শুনে অপূর্বর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে হতবাক হয়ে চেয়ে থাকে মহিমের দিকে, গলা দিয়ে তার স্বর বেরোয় না। আমার স্ত্রী মারা যাওয়ার পর আমি বড় একা হয়ে যাই, তাই তখন তন্ত্র সাধনায় লিপ্ত হই মনের শান্তি খুঁজে পেতে। আমার মেয়ে রুক্মিণী তখন 7 বছরের। আমি তন্ত্র সাধনা আর কালো জাদুতে সিদ্ধি লাভের আশায় আরো কঠিন সাধনা শুরু করি। কালো জাদুতে সিদ্ধি লাভ করতে গেলে কালচক্রে জ্ঞান লাভ করতে হয়, আর সেই জ্ঞান লাভ করতে হলে নিয়ম অনুসারে কোনো এক কৈশোর আর যৌবনের মধ্যবর্তী বয়সের কুমারী মেয়ের বলি দেওয়ার রীতি আছে। এর সাথে নন্দিনীর সম্পর্কটা কোথায়? রুক্মিণী মানে আপনার মেয়ে, সে এখন কোথায়? নেই। আমি নিজের হাতে তাকে নেই 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 মানে? আপনি তাকে মেরে ফেলেছেন? তাহলে নন্দিনীকে? মুসলিম ধর্মের কুরবানি প্রথা কি জানো? হ্যাঁ হ্যাঁ, জানি 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 জানি, কিন্তু সেসবের সঙ্গে এর যোগ কোথায়? আছে, আছে, যোগ আছে। কালচক্রে সিদ্ধি লাভ করতে গেলে একটা মেয়েকে 2 বছর বাড়িতে রেখে লালন পালন করে তাকে নিজের জীবনের অঙ্গ হিসেবে গড়ে তুলতে হয়, আর তারপর তার ওপর থেকে সব মায়া কাটিয়ে তাকে বলি দিতে হয়। সেই উদ্দেশ্যেই নন্দিনীকে আমি প্ল্যাটফর্ম থেকে কুড়িয়ে এনে নিজের বাড়িতে রাখি, এবং আমার মেয়ের মতো ভালোবাসা ও আদর যত্ন দিয়ে ওকে 2 বছর ধরে মানুষ করি। এই সময়ের মধ্যে নন্দিনী আর রুক্মিণীও একে অপরের অভিন্ন হৃদয়ে বন্ধু হয়ে ওঠে। তারপর? আমি বুঝতে পারছিলাম কালচক্রের সিদ্ধি লাভ করতে হলে আমাকে আমার নিজের মেয়ের থেকে নন্দিনীকে দূরে সরাতে হবে। অপূর্ব চুপ করে কথাগুলো শোনে। একটা ভীষণ রকম সংশয় ওর মনকে ঘিরে ধরে। কি করেছেন মহিম নন্দিনীর সাথে? মহিম বলে চলে, কিন্তু ওরা এতটাই ভালো বন্ধু হয়ে ওঠে
যে ওদেরকে একজনের থেকে অন্যজনকে চোখের আড়াল করার কাজটা একেবারেই সহজ ছিল না। তাই একদিন দুপুরবেলা যখন নন্দিনী আর রুক্মিণী লুকোচুরি খেলছিল, আমি ওকে পেছন থেকে ধরে ওকে তুলে নিয়ে লুকিয়ে অজ্ঞান করে বস্তায় বেঁধে আমার গোপন পুজোর স্থানে নিয়ে যাই। আপনি নন্দিনীকে? মহিম মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, তারপর বলে, কিন্তু এই 2 বছরে ওকে নিজের মেয়ের চোখেই দেখেছিলাম বলে আমার এই কাজটা করতে সত্যি খুব কষ্ট হচ্ছিল। আমি ভাবলাম নন্দিনীর মুখটা দেখলে হয়তো আমি কিছুতেই এই কাজ করতে পারবো না। তাই পূজা অর্চনা শেষ করে বস্তায় বন্দি অবস্থাতেই আমি ওকে হাড়ি কাটে চাপিয়ে খাড়াটা। অপূর্ব আর্তনাদ করে ওঠে। চুপ করুন, চুপ করুন। আপনি আপনি মিথ্যা কথা বলবেন না। আপনি নন্দিনীকে? তবে তবে এটাকে? মহিম কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর বলতে শুরু করেন, এক কোপে ওর মুন্ডুটাকে শরীর থেকে আলাদা করে দিতেই আমার কানে আসে নন্দিনীর চিৎকার। আমি আমার সামনে জীবিত নন্দিনীকে দেখে একবারে চমকে উঠি। অপূর্ব স্তব্ধ হয়ে যায়। মহিম বলে চলে, সঙ্গে 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 কাটা মুন্ডুর ওপর থেকে বস্তাটা সরাতেই দেখি নন্দিনীর বদলে আমি বলি দিয়েছি আমার নিজের মেয়েকে। মহিম আর কথা বলতে পারেন না, কান্নায় ভেঙে পড়েন। নিজেকে একটু সামলে আবার বলতে শুরু করেন, মেয়েটার দুটুকরো হয়ে যাওয়া দেখে আমি যেমন বিহ্বল হয়ে পড়ি, তেমনি নন্দিনী নিজের চোখের সামনে নিজের প্রাণের প্রিয় বন্ধুর এই অবস্থা দেখে শোকে তাপে স্তব্ধ হয়ে যায়। খাওয়া দাওয়া, কথা বলা সব বন্ধ। অনেক ডাক্তার বুদ্ধিতেও কোনো লাভ হয় না। স্তব্ধতা ভেঙে মাঝে মাঝে নন্দিনী পাগলের মতো করত, নিজেকে আঘাত করত, মেরে ফেলতে চাইতো নিজেকে। সবাই বলতো ওর মানসিক ভারসাম্য নাকি নষ্ট হয়ে গেছে। অবশ্যই, অবশ্যই এটা পাগলামির লক্ষণ। মহিম আঁতকে ওঠে। না, বিশ্বাস করো, আমার মেয়ে পাগল নয়। যদি তাই হতো, কেন ডাক্তারের ওষুধ যার কিচ্ছু সুরাহা করতে পারেনি, তাকে অমাবস্যার রাতে হাতে চামুন্ডা মায়ের তাবিজ বাঁধতেই সে কি করে সুস্থ হয়ে উঠল? বলো বলো তুমি। তবে আপনি কি বলতে চাইছেন? নন্দিনীর এসব কাণ্ডের জন্য দায়ী আপনার নিজের মেয়ের আত্মা? মহিম চুপ করে গেলেন। কি হলো, কি হলো বলুন? নিজের মেয়ের শোক ফুলতে একটা 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 মেয়েকে বিনা চিকিৎসায় ফেলে রাখলেন? নিজের ভুলে নিজের মেয়েকে হারিয়েছিলাম বলে ভেবেছিলাম এবার থেকে নন্দিনীকেই নিজের মেয়ের মতো করে বুকে আঁকড়ে ধরে মানুষ করব। তবে তবে সবার আগে এই বাড়ি থেকে নন্দিনীকে সরানোটা দরকার। সেটা বুঝে ওকে নিয়ে আমি শহরে চলে যাই। সেই সময় সম্পূর্ণ অন্য কথার উত্তর দিতে অপূর্ব অবাক হয়ে তাকিয়ে থাকে মহিমের দিকে। তারপর থেকে জানো অপূর্ব, কোনো দিন আর নন্দিনীর মধ্যে এই রোগের কোনো লক্ষণ আমি দেখিনি। আমি ভেবেছিলাম হয়তো, আর তাই তো তোমাদেরকে এই বাড়িতে আসার প্রস্তাব দিই। কিন্তু এখানে এসেই যে ওর মধ্যে আবার সেই পুরনো রোগ ফিরে আসবে, আমি তা কখনো ভাবতেই পারিনি। আগে জানলে আমি কোনোদিন তোমাকে নন্দিনীকে নিয়ে এখানে আসতেই দিতাম না। ওই তাবিজটা তো ওর এখন হাতে নেই, তাই অন্য সময় হলে আপনার মতো মানুষকে না আমি পুলিশে দিতাম। কিন্তু কিন্তু যখন এখন নন্দিনীকে সারিয়ে তোলার অন্য কোনো উপায় আমার জানা নেই, তখন আপনার সাহায্য নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। সত্যি বলতে কি এই অবস্থায় নন্দিনীকে আমি আর দেখতে পাচ্ছি না। জানি বাবা, আমার নন্দিনীকে যে তুমি ভালোবাসতে শুরু করেছো তা তোমার চোখের চাহনি দেখেই আমি বুঝেছি। তুমি একদম চিন্তা করো না, তোমার নন্দিনীকে আবার আমি তোমার কাছে ঠিক ফিরিয়ে দেব। আমি তোমায় কথা দিচ্ছি। মহিম ভট্টাচার্য তার জামাইকে দেওয়া কথা রেখেছেন। তার হাতে বানানো মন্ত্রপুত তাবিজ নন্দিনীর হাতে পরানোর পর থেকেই ক্রমশ সুস্থ হয়ে ওঠে নন্দিনী। সত্যিটা জানার পরেও অপূর্ব আর নন্দিনীকে এই বাড়িতে রাখতে চায় না। সে অফিসে বদলির দরখাস্ত জমা দেওয়ায় তা ইতিমধ্যে মঞ্জুরও হয়ে যায়। আগামীকালই তারা এখান থেকে রওনা দেবে কলকাতার উদ্দেশ্যে। আজকের রাতটাই তাদের শেষ রাত এই বাড়িতে।
রাতের খাওয়া সেরে বিছানায় নিজের শরীরটাকে এলিয়ে দিয়ে সিগারেটে সুখ টান দিতে দিতে অপূর্ব নিজের মনে মনেই বলে ওঠে, নন্দিনী ফিরে আসার পর থেকে ওর সাথে আমার সম্পর্কটা যেন আরো গভীর হয়ে উঠেছে। নন্দিনীকে আমি যে এতটা ভালোবেসে ফেলবো সত্যি সত্যি কোনোদিন কল্পনাও করিনি। কাল রাতে নন্দিনীকে নিজের করে প্রথমবারের জন্য পাওয়ার পর ওর শরীরের সাথে নিজের শরীরটুকুই নয়, বরং ওর আত্মার সাথে নিজের আত্মাটাও যেন মিশে গেছে। আজও নন্দিনীকে কাল রাতের মতোই অদ্ভুত সুন্দর লাগছে। নন্দিনীর গায়ের গন্ধটা আমাকে যেন পাগল করে তুলছে। মনে হচ্ছে সারাটা দিন যেন ওই গন্ধের আবেশে নিজেকে ঢেকে রাখি। দরজায় একটা খুঁত করে শব্দ হলো। নন্দিনী ঘরে ঢুকতেই অপূর্ব বুক ভরে শ্বাস টেনে বলে উঠল। অপূর্ব আলোটা সঙ্গে সঙ্গে নিভিয়ে দিল, কারণ আলো জ্বাললে নন্দিনী লজ্জা পায়। কথাটা অপূর্বকে কালই জানিয়েছিল নন্দিনী, তাই আজ ওর বলার আগেই হাতের সিগারেট শেষ করে আলোটা নিভিয়ে দিয়ে অপূর্ব পাগলের মতো ছুটে গেল ওর কাছে। ওকে পিছন থেকে জড়িয়ে ধরে প্রথমে বুক ভরে নিল ওর শরীরের পাগল করা গন্ধটাকে, তারপর আর সহ্য করতে না পেরে নিজের ঠোঁট ছুঁয়ে দিল ওর খোলা পিঠে, চুলে, ঘাড়ে, গলায়, গালে, কানের লতিতে। অপূর্ব যখন পুরোপুরি নন্দিনীর শরীরের মাধুর্যে নিজেকে ডুবিয়ে ফেলেছে, ঠিক সেই সময় হঠাৎ করেই বাইরে যেন ভারী কিছু একটা উঁচু থেকে পড়ার আওয়াজ হলো, আর সাথে সাথেই মহিমের আর্তচিৎকার। চমকে গেলাম আমি। একবার মুখ তুলে কি ঘটলো বোঝার চেষ্টা করে বুঝতে না পেরে আমি আবার নন্দিনীর শরীরে নিজেকে ডুবোতে যাব। হঠাৎ সেই সময় নন্দিনী আমাকে বলল, বাইরে যাও, বাইরে যেটা হচ্ছে সেটা দেখা তোমার খুব দরকার। ইচ্ছে না থাকলেও নন্দিনীর কথায় অপূর্ব ওকে ছেড়ে ঘরের বাইরে এলো, কিন্তু কোথাও কিছু দেখতে পেল না। এবার যেদিক থেকে আওয়াজটা এসেছিল সেই দিকে গিয়ে বাড়ির মেন গেটটা খুলে উঠোনে পা রাখতেই চমকে উঠল অপূর্ব। অপূর্বর সামনে পড়ে আছে এক মহিলার রক্তাক্ত দেহ, মাথা মুখ ফেটে রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। অপূর্ব দৌড়ে সেই মহিলার কাছে গিয়ে দেখল মাটিতে পড়ে থাকা মহিলা আর কেউ নয়, নন্দিনী। নন্দিনী নন্দিনী। অপূর্বর চারপাশটা যেন স্থির হয়ে গেছে। চোখের নিমেষে কি করে হলো এসব, এ কিছুই আর ভাবতে পারে না। মহিম কাঁদতে কাঁদতে এসে অপূর্বর হাত ধরে বলে, অপূর্ব প্রাণ আছে, মেয়েটা এখনো বেঁচে আছে। অপূর্ব, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, তাকে হাসপাতালে নিয়ে চলো। নার্সিংহোমের ওটিতে নিয়ে যাওয়া হয় নন্দিনীকে। অপূর্ব আর মহিম বাইরে দাঁড়িয়ে। মহিম তখনও কেঁদে চলেছেন আর বলে চলেছেন, পারলাম না অপূর্ব, তোমার নন্দিনীকে তোমার করে ধরে রাখতে আমি পারলাম না। যেন কাল রাতেও ওই একই ঘটনা ঘটাবে বলে ছাতে উঠেছিল, কিন্তু ঝাঁপ দেওয়ার আগেই আমি পৌঁছে যাওয়ায় ওকে বাঁচাতে পেরেছিলাম, কিন্তু আজ আর পারলাম না অপূর্ব। আমি পৌঁছানোর আগেই সব শেষ হয়ে গেল অপূর্ব, শেষ হয়ে গেল। মহিমের মুখে কথাগুলো শুনে শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা বাতাস বয়ে যায়। কাল রাতেও? হ্যাঁ। অপূর্ব মনে মনে বলে ওঠে, তাহলে আমার ঘরে গত দুদিন রাতে? হ্যাঁ, কার সাথে? ওটা কে? হ্যাঁ।